What is this? ওই দুই দিন না ধরে জেনে কেন post মেশিন করেন একটা আপনারা? লাগাই কি কোন একটা এরকম বেলুনের সব মতো সবাই ফেলে গেছে সবাই। কিছু না বলতে প্রিয় বন্ধুরা, এবার সানবিজ বাই টনি ও বারিশা হকের অনলাইন গ্যাঞ্জাম নিয়ে মুখ খুলল সানবিজ বাই টনি। একটি লাইভে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বিস্তারিত খুলে বলেন, ভাইরে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তাদের গুতাগুতির ঠেলায় থাকা যাচ্ছে না ফেসবুকে। একজন আরেকজনকে যেভাবে ব্যঙ্গ করছে তা দেখে আমরা সকলেই শিহরিত। এবার সেই সকল কারণগুলোই উন্মোচন করলো সানবিজ বাই টনি। কি হয়েছে তার বান্ধবীর সাথে এবং কেনই বা তাকে ব্যঙ্গ করা হয়েছে, আর কেনই বা বারিশা হক তাকে নিয়ে এইরকম সমালোচনা করতেছে, সে সকল কিছুই খুলে বলেছেন এই লাইভে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? জানি না, একদম কম লাইট, খুবই কম লাইট। আই হোপ যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। অ্যান্ড আমি এখন লাইভে আসার মেইন কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমাদের শোরুমে কি ডিসকাউন্টটা কন্টিনিউ করব কি করব না, কালকে কি রাখবো ডিসকাউন্ট নাকি কালকে অফ করে দিব, এক। দুই নাম্বার হচ্ছে যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে মানে যে ঘটনাটা মানে আমার সাথে ঘটতেছে, বা যে ঘটনাটা আপনারা দেখতেছেন, অনেকে মজা নিতেছেন, অনেকে সিরিয়াসলি নিতেছেন, অনেকে চাচ্ছেন যে অনেক কিছু হোক। সো এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করতে চাই যে ঘটনার সূত্রপাতটা কোথায় থেকে কী হয়েছে না হয়েছে, বা কি না কি। তো আপনারা একটু সবাই জয়েন করেন, হোপফুলি সবাই লাইভটা ঠিকঠাক করে দেখতে পারতেছেন, অ্যান্ড হচ্ছে যে আপনার আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, অ্যান্ড সবাইকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন। তানিয়া মিষ্টি লিখেছে আই লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আই লাভ ফ্রম কানাডা সিলেট, থ্যাংক ইউ সো মাচ টু ফায়েল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার অপেক্ষায় 3 দিন থেকে শাহিন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিন। অ্যান্ড যেটা হয়েছে, আমি একটা পুরো বিষয়টা নিয়ে মানে এখন পর্যন্ত মানে কেন এগুলো হয়েছে, আমি কেন এত রেগে গেলাম বা কী কারণে কী হয়েছে, আমি পুরো বিষয়টা নিয়ে আপনাদেরকে আমি একটা ক্লিয়ার একটা থাকে না যে একটা ক্লিয়ার একটা স্টেটমেন্ট আমি দিতে চাই। দ্যাটস ওয়াই আমার এখন হচ্ছে যে এই লাইফটাতে আসা। অ্যান্ড আশা করি যে সবাই বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি অলরেডি 6000 আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেবেন। সো যেটা হয়েছে, আমি একটু ঘটনার শুরু থেকে বলি। তো যিনি যাকে নিয়ে সমস্যা বা যার সাথে সমস্যা, আসলে এই সমস্যার মূলে আমি ছিলাম না। জোস তোমার কমলা কার দিয়ে আপনার অপেক্ষা ছিলাম, কি তুম তো কামাল কার দিয়ে, আচ্ছা আপনার অপেক্ষা ছিলাম সীমাপু। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রথম থেকে বলি ঘটনাটা যে রয়েছে। আচ্ছা, কালকে কি আমাদের শোরুমে ডিসকাউন্ট রাখবো? আচ্ছা, আমি যেহেতু কালকে দেশে আসবো, তারপর আমি শোরুমে ডিসকাউন্টটা কালকে রেখে দিলাম। আপনারা ওই যে আমাদের অফারের ড্রেস 550 350-এর ড্রেস এখনো মনে হয় কিছু কিছু শোরুমে আছে। আর যেটা তো ফ্ল্যাট 20% ডিসকাউন্ট এবং আপ টু দিল্লি বুটিক্সে 30% ডিসকাউন্ট, অন্যান্য ড্রেস শাড়িতে 20% ডিসকাউন্ট, এবং আপনার আমাদের অল প্রোডাক্টের উপরে আপ টু 50% ডিসকাউন্ট অফারটা আমি আগামীকাল পর্যন্ত রেখে দিলাম, জাস্ট আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। তারপর আর ওই অফারটা থাকবে না, আগামীকাল লাস্টে। আমি একটু এটা আমার ইয়াদেরকেও বলে দিই, আমাদের ইনচার্জকেও বলে দিই এটা। যেহেতু আমি আজকে লাইভে আসতে বাধ্যই হলাম, সো আমি ভাবলাম যে আচ্ছা এটা একটু বলেই দিই। শুভ, ডিসকাউন্ট অফারটা আগামীকাল মঙ্গলবার পর্যন্ত রাখো, যেহেতু আমি আস্তে আস্তে বিকাল হয়ে যাবে। সো ডিসকাউন্ট অফারটা আগামীকাল লাস্ট ডে, মানে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, দিল্লি বুটিক্সে 30% ডিসকাউন্ট, আর ওই যে আপ টু 50% ডিসকাউন্ট, জুতা ব্যাগ যেভাবে যেটা ছিল ওইভাবে ডিসকাউন্ট দিয়ে রাখো। আর 550 টাকা আর 350 টাকার অফারে যে ড্রেসগুলো দিচ্ছে ওগুলো শোরুমে যদি না থাকে অ্যাভেলেবেল করে দিয়ে রাখো। ওকে, সো সবাই একটা করে শেয়ার করে দিন। এবার আমি একটু বলি মানে ঠিক ভুল, আমি আসলে নিজেকে নিজে জাজ করতে অনেক বেশি পছন্দ করি, এবং আমি যে ভুল করি না এরকম না, আমি যে একদম একদম মানে সাধু সন্ন্যাসী ফেরেস্তা, ব্যাপারটা এরকম না। আমরা আসলে সবাই পাপী,
আমরা কম বেশি সবাই পাপি। আমরা যখন, আর আমার হচ্ছে কি, আমি আমার নিজের কৃতকর্ম বা নিজের কোনো কাজ যদি নিজের ইয়া হয়, তখন হচ্ছে যে আপনার আহ, থাকে না যে আমার আমার নিজেরই অনেক গিল্টি ফিল হয় যে আমি মনে হয় বেশি বলে ফেলছি, আর একটু কম বলা উচিত ছিল, এটা হয়েছে সেটা হয়েছে সেটা হয়েছে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আজুরি বাই ফারজানা সুমা, আপনাকে গালি দেওয়ার আমার কি কোনো কাজ নাই? আপনার মতো মানুষকে গালি দেওয়া কি আমার কাজ? বাড়াবাড়ি না কারাকারি না ছাড়াছাড়ি, আপনি একটু নিজেই একটু আগে শুনেন, তারপর কথা বলেন। আপনার মতো মহিলারা শুধু উপরটা দেখে জাজ করে ফেলেন। শুনেন, কিছু মানুষ থাকে যে খুঁচাবে 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 খুঁচায়া নেই, মানে কি বলবো, ওই যে এরকম চিক মাইরা থাকবে, বুঝেন নাই? খুঁচায়া আগুন জ্বালাই দিবে, আগুন জ্বালায় তারপর এরকম চিক মাইরা থাকবে। আর আমার মতো মানুষজন হচ্ছে, আমরা হচ্ছে ক্রিমিনাল না, মানে মনের মধ্যে কোনো ক্রিমিনালি রাখি না, মনের মধ্যে কোনো প্যাচ রাখি না। যেটা হবে বা যেটা হয়েছে স্ট্রেট কাট। আর আমি সত্যি কথা বলতে, মানে সত্যি কথা বলে যদি আমার ফাঁসি হয়, আমি একদম সত্যি কথা বলে দিতে পারি। ওকে, সো সত্যি কথা বলতে আমি ভয় পাই না। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ, এখন যেটা হয়েছে সেটা আমি একটু বলি। সো যাকে নিয়ে এত সমস্যা, তিনার সাথে, তিনি আমার এখানে আম, অনেক আগে অনেক আগে লাইভ করেছিল, সেটা প্রায় 3 বছর আগে। সো আমি তখন আসলে একটু কম লাইভ করতাম, বা আমার বিজনেসের শুরুতে আপনারা জানেন যে আমি অনেক আহ, আমি যখন বিজনেসটা শুরু করি তখন আমি নিজে নিজে লাইভ করতে পারতাম না, আমি ভয় পাইতাম ক্যামেরার সামনে আসলে বা আসতে, বা কিভাবে আমি মানে হিসাব করে করে কথা বলতাম অনেক রোবোটিক্স মানে স্টাইলে। তো পরে আমি দেখলাম যে অনেকে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করায়, তো আমি হচ্ছে যে লাইভ প্রেজেন্টার দিয়ে লাইভ করানো শুরু করলাম। তো বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে আমি কাজ করি, বিভিন্ন লাইভ প্রেজেন্টারের সাথে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স। তারপর একটা সময় দেখতে থাকলাম যে কি, যে তাদের রেমুনারেশনটা, ধরেন একজনকে আমি দিয়ে 5,000 টাকা দিয়ে কাজ করানো স্টার্ট করলাম, সে আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা হয়তো 15,000 হয়ে গেছে বা 20,000 হয়ে গেছে। এরকম করে মানে আপনার যেটা হয়েছে যে আপনার তাদের রেমুনারেশনটা ঠিক 5,000 থেকে একটা সময় দেখলাম যে আমি এমন হয়েছে যে আমি একজন সামওয়ানকে দিয়ে লাইভ করাইছি যে আমার 50,000 টাকা 1 ঘন্টার জন্য পে করতে হয়েছে। এবং তারপরে কিছু কিছু মানুষের খারাপ ব্যবহার তো আছেই, খারাপ ব্যবহার, ছোট উদ্যোক্তাদের খারাপ ব্যবহার, ছোট করে কথা বলা, পাত্তা না দেওয়া, যেটা আমার মনে হয় যারা মানে কাজ করেন অনেক ছোট উদ্যোক্তা এটা ফেস করেছেন। সো এটা যখন আমি ফেস করেছি, মানে আমার কথার মধ্যে যদি মানে 1%ও কোনো মিথ্যা নাই, যেটা সত্যি আমি সেটাই বলতেছি। তো ফেস করার পরে, বা বিজনেস আসলে আমরা করতে করতে শিখি, ফেস করার পরে আমার কাছে মানে একজন এরকম লাইভ প্রেজেন্টার, সে আমার হচ্ছে আমার থেকে সে অ্যাডভান্স টাকা নিছে, কিন্তু সে আমার লাইভ যে ডেট দিছে সে ওই ডেট অনুযায়ী সে লাইভে আসে নাই। আমি সারাটা দিন সব কাজ ফেলে তার জন্য বসে আছি সে কখন লাইভে আসবে। আর আমি ধরেন একটা লাইভ প্রেজেন্টার যখন আমি 1 ঘন্টার জন্য তো 40,000 50,000 টাকা দিয়ে লাইভ করাবো, তো সেই লাইভে তো আমার একটা সেই পরিমাণ প্রোডাক্ট বিক্রি করা লাগবে। আমি কিন্তু সেই প্রোডাক্টটাও কিনে কি স্টকে রাখছি, তার মানে আমার ওখানেও টাকা আটকাইছে। তো দেখলাম 2-3 দিন চলে গেছে, সে আমার ফোন ধরে না, পাত্তা দেয় না, মানে অনেক দেমাক দেখায়। সো এইসব অপমানের পরে আমি নিজেকে নিজের মানে খুব ইয়া লাগলো যে ভাই ওরা এত কিছু ওদেরকে এত মানুষ দেখে। হ্যাঁ, মক্কার হোটেল রুমে আপনাকে দেখে খুব ভালো লাগছে, আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আলহামদুলিল্লাহ। দেশের মানুষের জন্য দোয়া করবেন, মারিয়ম নোট, থ্যাংক ইউ সো মাচ। সো ওরা এত কিছু পারে, আমি কেন পারি না? তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, দেন আমি আমি আয়নার সামনে দাঁড়ায় নিজে একা একা কথা বলতাম। তো একটা সময় হয়েছে কি যে আমি নিজের মানে আমার কথার মধ্যে কিন্তু কিশোরগঞ্জের অ্যাকসেন্ট চলে আসে। সো আমি একটা সময় নিজেই লাইভ করা স্টার্ট করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যখন থেকে নিজে লাইভ করা স্টার্ট করলাম, নিজে যখন নিজের প্রোডাক্টকে প্রমোশন করা স্টার্ট করলাম, তখন থেকে আর আমাকে কোনোদিন পিছনে ফিরে তাকাইতে হয় নাই। কারণ আমি তখন ধরেন এই মোবাইলটার দাম 20 টাকা। আপনি যখন একজন লাইভ প্রেজেন্টারকে দিয়ে এটা প্রমোট করাবেন, আর তার রেমুনারেশন যদি অনেক হাই হয়, সেক্ষেত্রে ওই টাকাটা কিন্তু আপনার এই পণ্যের সাথে যোগ হবে। তখন আপনি যদি এটা বিক্রি করতেন 20 টাকায়, আপনার বিক্রি করতে হবে 25 টাকায়। সো আমার যেটা হয়েছে যে তখন আমি যখন আমি নিজে লাইভ করা শুরু করলাম, আমি প্রোডাক্টও কম প্রাইসে
হচ্ছে বিক্রি করতে শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে সানভিজ বাই তনি এত দূর। তো এর মধ্যে মোটামুটি যারাই আমাদের আমাদের কোম্পানির সাথে কাজ করেছে, অনেক লাইভ প্রেজেন্টার অনেকে করেছেন, অনেকের সাথে আমাদের হয়তো করা হয় নাই, বাট মোটামুটি সবার সাথেই আমার ভালো সম্পর্ক। দেখেন অনেকেই হচ্ছে যে আগের একটা ঘটনা আছে ফারিয়া আপুর সাথে আমার, সেটাকে নিয়ে অনেকে ঘাটাঘাটি করেছেন। ফারিয়া আপুর সাথে আমার ব্যক্তিগত কোনো লাগালাগি, ব্যক্তিগত কোনো হ্যারাসমেন্ট তিনিও আমাকে করেনি, আমি ওনাকে করিনি। যেটা হয়েছিল প্রফেশনাল একটা বিষয়, যেটা হইতেই পারে। এখন আমরা একে লাইভ প্রেজেন্টার এবং উদ্যোক্তা একে অপরের পরিপূরক, সে একটা রিমুনারেশন চাই দাবি করে কাজ করতে পারে, আমি উদ্যোক্তা হিসেবে সেটা নাও মানতে পারি। তো সেটা তখনই সলভ হয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু এখন একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড তখনও আন্ডারস্ট্যান্ডিং ছিল, এমন না যে আমরা ঝগড়াঝাটি করে কেউ কারোর মুখ দেখি না, ওরকম কোনো ঝগড়াঝাটি হয় না। ওটা একটা মানে কি বলে, ওটাকে একটা প্রফেশনাল একটা বিষয় তখন উঠে আসছিল। যাই হোক, তারপরে তো আমি নিজে কাজ করলাম, আর নিজে কাজ করতে করতে আজকে এখানে আসছি। আপনার ডেফিনেটলি আল্লাহর রহমত ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল, আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনোদিন সম্ভব না। তো যেটা হচ্ছে গত বছর এর মধ্যে যিনি যাকে নিয়ে কথা হচ্ছে, মানে যার সাথে আর কি সমস্যা চলতেছে, তিনিও হচ্ছে যে আমাদের লাইভ করেছে। তখন তিনি প্রেগনেন্ট ছিলেন, অ্যান্ড প্রেগনেন্ট অবস্থায় উনি বিভিন্ন অড কাপড় চোপড় পরতেন দেখে মানুষ ওনাকে অনেক গালিগালাজ করতো, অনেক রকমের কথা বলতো। সো উনি আমাদের শোরুমে যে লাইভটা করেছিলেন সেটা আমাদের শাড়ি পরে লাইভ করেছিলেন, সেম শাড়িটা আমিও পরেছিলাম। এবং আমি যখন মানুষ ওনাকে লাইভে বুলিং করতো, আমি ওনাকে অনেক সাপোর্ট দিয়েছিলাম, মানে উনি স্বীকার করুক আর না করুক, হোয়াট এভার ইট ইজ। তো শেষ, ওনার সাথে আমার শেষ। এরপরে ওনাকে আমার আর কখনো দেখা সাক্ষাৎ ওরকম হয় নাই, ওরকম কিছুই হয় না। আর আমি নর্মালি এরপর থেকে আমি হচ্ছে ধরেন কোনো অ্যাওয়ার্ড শো, কোনো প্রোগ্রাম, এসব আমি এড়িয়ে চলি। আমাকে কেউ দাওয়াত দিলেও আমি যাই না। তো ওনার মেয়ের জন্মদিনে আমাকে ইনভাইট করে, সো উনি খুব ভালোভাবে ইনভাইট করে, আমি আমার বাচ্চা সহ, আমার হাজব্যান্ড সহ যাই। তো ওখানে উনি লাইভ করতেছিল, তো লাইভের মধ্যে উনি আমাকে ইন্ট্রোডিউস করায় দেয়। তো সেখানে খুব সম্ভবত আমার হাজব্যান্ডকে উনি মানে ভুলবশত হয়তো উনি দাদা বলে ফেলছিল, আম নট শিওর। সো ওটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়, অনেক কিছু। আমি এই জিনিসটাকে পাত্তাই দিইনি। যাই হোক, ওগুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। পরে যেটা হয়েছে যে চ্যানেল আইতে যে টক শোটা গত বছর, যেটা মেন পয়েন্ট আমি আপনাকে বলি, চ্যানেল আইতে যে টক শোটা হয়েছে, সো চ্যানেল আই থেকে আমাকে যেহেতু উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে আমাকে ডাকা হয়েছে, এবং ওনাকে হচ্ছে আপনার লাইভ প্রেজেন্টার বা ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটারদের প্রতিনিধি হিসেবে ওনাকে ডাকা হয়েছে। আপনারা নিশ্চয়ই হচ্ছে যে টক শোটা সবাই ভালো করে দেখেছেন, এবং সেই টক শোতে আমি আমার প্রফেশন থেকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে, আমি আমার প্রফেশন থেকে আমি উদ্যোক্তাদের হয়ে আমি কথা বলেছি। উদ্যোক্তাদের মানে কি করা, উদ্যোক্তা আর ব্র্যান্ড প্রমোটার একজন আরেকজনের পরিপূরক, কি করলে এই সম্পর্কটা সুন্দর থাকবে, কি করলে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এই যে একটা ইন্ডাস্ট্রি এখন তৈরি হয়েছে ফেসবুকে, যেখানে লক্ষ লক্ষ উদ্যোক্তা এখন তৈরি হয়েছে, এটা কিন্তু বড় একটা খাত লাইভ প্রেজেন্টারদের জন্য। কারণ যত উদ্যোক্তা বাড়বে, লাইভ প্রেজেন্টারদের কাজ তত বাড়বে। এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ, এখানে নতুন নতুন লাইভ প্রেজেন্টার তৈরি হতে পারে। সো আমি আমার ওই টক শোটা প্লিজ সবাই দেখবেন। দেখবেন ওখানে আমি একদম আমার প্রফেশনের জায়গা থেকে আমি আমি একটা জায়গায় আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই। ওই টক শোতে কোথাও আমি ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি নাই। আমি জাস্ট আমার প্রফেশনের জায়গা থেকে উদ্যোক্তা হিসেবে, আমার অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে, অন্যান্য উদ্যোক্তারা যে জিনিসগুলা ব্র্যান্ড প্রমোটারদের থেকে জানতে চায়, বা যে প্রশ্নগুলো ছিল, বা যেই দ্বিধাদ্বন্দ্বগুলো ছিল, অন্যান্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আমি কিন্তু টক শোতে সেই কথাগুলো বলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু উনি যেটা করেছে, প্রত্যেকটা কথাকে উনি ওনার নিজের গায়ের উপর নিয়ে নিছে, এবং উনি বারবার সেই টক শোতে একই কথা বলতেছিল যে উনি এটা করে না, আমি তো করি না, ওটা অন্যরা করে।
অন্য লাইভ প্রেজেন্টারদেরকে উনি বারবার করে দোষ দিচ্ছিলেন। মানে উনি মানে মোরাল অফ দ্য স্টোরি, মানে পুরো টক শোটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় উনি আসলে বুঝে নাই নাকি আমি জানি না, বা ওনার আসলে টক শো যদি উনি না বুঝে ওনার টক শোতে যাওয়া উচিত ছিল না। কারণ আপনি একটা সেক্টরের প্রতিনিধিত্ব করার জন্য টক শোতে গেছেন। সো আপনি কি সেই সেক্টরকে রিপ্রেজেন্ট করবেন। সো আপনি সেই সেক্টরকে না রিপ্রেজেন্ট না করে আপনি ওই আপনার সেক্টরের মানুষদেরকেই আপনি দোষ দিচ্ছেন। আপনি অন্য লাইভ প্রেজেন্টারদেরকে দোষ দিচ্ছেন, নিজেকে ভালো বলতেছেন। তো ওই টক শো এর এক পর্যায়ে যেটা হয় লাস্টের দিকে, উনি হচ্ছে খুব মানে কি বলবো, মানে আমি যখন এই স্লিমিং টি এবং হচ্ছে যে আবার ওই যে বিভিন্ন লেজার ট্রিটমেন্ট, ওজন কমানোর জন্য স্লিমিং টি, এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত, এইসব বিষয় নিয়ে যখন কোয়েশ্চেন করি উনি এটাকে খুবই ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। এবং যেটা আপনারা ইতিমধ্যে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে এরকম একটা ভিডিও পোস্ট করছে ওনাকে নিয়ে, যেখানে উনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নাম ভাঙিয়ে হচ্ছে একটা স্লিমিং টির প্রমোশন করতেছে, যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নাকি বলছে এই স্লিমিং টিটা খাইতে। সো আমার কথা হচ্ছে যে আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, আপনি একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য 50,000, 20,000 থেকে 50,000 টাকা নিচ্ছেন, বা হোয়াট এভার ইট ইজ, আপনি মানে যেটাই হোক আপনি যেই অ্যামাউন্টেই নিচ্ছেন, আপনি যে ব্র্যান্ডটাকে প্রমোট করছেন, আপনার কথা শুনে এখান থেকে 200 মানুষ, 100 মানুষ, 2 জন মানুষ হোক কেনাকাটা করতেছে। সো আপনার কি এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে না যে আপনি যে স্লিমিং টিটা প্রমোশন করতেছেন সেটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা? আপনি একজন ডক্টরের সম্পর্কে না জেনে সেই ডক্টরকে আসলে স্লিমিংটি সাজেস্ট করে কি করে না না জেনে একজন ডক্টর সম্পর্কে আপনি মিথ্যা প্রচারণা করে ফেলেন। এই যে আমি এই কথাটাই আমি টক শোতে বলেছিলাম, এই যে আপনারা যে স্লিমিং টি, লেজার, বিভিন্ন কিছু যে আপনারা প্রমোট করেন, আপনি কি জেনে প্রমোট করেন? আপনারা যে রং ফসাকারী বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করেন, আপনারা কি জেনে প্রমোট করেন? ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওর মাধ্যমে কি প্রমাণ হইল? যে তারা না জেনেই প্রমোট করে। হ্যাঁ, ডক্টর জাহাঙ্গীর কবির স্যার নিজে বলে দিল যে আমি এই ধরনের স্লিমিং টি খাওয়ার কথা কখনো বলি নাই। সো তার মানে কি, তারা পয়সা পেলে, টাকা দিলে সব কিছুই তারা প্রমোট করে, এবং সেই পণ্যটা ক্ষতিকর, ভালো নাকি মন্দ সেটা না জেনেই প্রমোট করে ফেলে। সো এরকম ইনি আছেন, আরও হয়তো 2-1 জন থাকতে পারেন। সো যাই হোক, ইনি ওই টক শোতে প্রত্যেকটা কথা ব্যক্তিগতভাবে নিল, এবং যেটা হলো টক শো শেষ হওয়ার সাথে সাথে উনি কান্নাকাটি জুড়াই দিল, এবং সাথে সাথে ওখান থেকে বের হয়ে গেল, গাড়িতে বসে অনেকক্ষণ কান্নাকাটি করলো। চ্যানেলের যারা ছিল তারা বের হয়ে গেল ওনার কান্না থামানোর জন্য। এই কাহিনী। তারপর টক শোটা যখন প্রকাশ করা হলো, ওখানে টক শোর কিছু অংশ কেটে প্রকাশ করা হলো। তো যখন আমি বললাম যে আপনারা আমাকে সম্মানের সহিত টক শোতে ডেকে নিয়ে গেছেন, তো আপনি টক শোটা এরকম কেটে দিলেন কেন? যখন আমি এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলাম, যখন আপনারাও সবাই আওয়াজ তুললেন যে পুরো আনকাট ভিডিওটা দেখতে চাই, তখন চ্যানেল আই কর্তৃপক্ষ পুরো ভিডিওটা দিল। এর মধ্যে ওনার হাজবেন্ড যেটা করলো, আমার হাজবেন্ডের মতো আপনারা এই যে এখন 21,000 মানুষ আমাকে দেখছেন, আপনারা একটা কোনোদিন দেখছেন এই যে আমার হাজব্যান্ডকে আমার সাথে ক্যামেরায় এত দেখছেন, এত আমি আমার হাজব্যান্ডকে ক্যামেরার সামনে নিয়ে আসছি, কোনোদিন দেখছেন আমার হাজব্যান্ড কোনোদিন রাগ করে একটা কথা বলতে, কোনো মানুষকে নিয়ে একটা খারাপ কথা বলতে কোনো দিন বলে নাই? আমার হাজব্যান্ডের মধ্যে সেই শিক্ষাটাই ছিল না, বিকজ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্যরকম। ওর বাবা মা, ওর দাদা ছিল তখনকার সময় মুসলিম লীগের লিগ্যাল লয়ার, ওর বাবা ছিল WHO ডক্টর, ওর পারিবারিক শিক্ষায় অন্যরকম। তো আমার হাজব্যান্ড কিন্তু এমন একটা ভালো মানুষ, ও বেঁচে থাকা অবস্থায় ওই টক শোটা হয়েছিল, এবং ওই সময়ে আমার হাজব্যান্ডের একটা পুরুষ মানুষের কতটা নোংরা ভাষা যে আমার হাজব্যান্ডকে সেক্সুয়াল ইঙ্গিতপূর্ণ, স্ট্যাটাসটা ছিল এরকম যে আমার হাজব্যান্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট। হ্যাঁ, এই কথাটার অর্থ ছিল এরকম যে আমার হাজব্যান্ড সেক্স করতে পারে না, এই জন্য আমি একজন স্যাডিস্ট, এইটা সে বুঝাইছে। তো একটা মানুষ
এইরকম নোংরা পোস্ট একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে, হ্যাঁ আমার হাজব্যান্ড হোক, সে একজন সম্মানী ব্যক্তি, সে একজন সুশীল সুশিক্ষিত মানুষ, আপনি এরকম একজন ভদ্রলোককে নিয়ে, তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে, কোন লজ্জায়, কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি। হ্যাঁ, আমার হাজব্যান্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরায় এসে দেখাইতে হবে? আপনারা বলেন, মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে? আপনার হাজব্যান্ডকে যদি কেউ বলে যে তোমার হাজব্যান্ড তো তোমাকে সেক্সুয়ালি খুশি করতে পারে না, তবলা বাজাইতে পারে না, তাও ওয়ার্ডটা কি, তবলা ঠিক মতো বাজাইতে পারে না, শিলাকি, আমি নাকি শিলাকি জাওয়ানি নিয়ে ঘুরি, আমার শিলাকি জাওয়ানি আমার জামাই পূরণ করতে পারে না, আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে। তো এইরকম নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে, আবার এইরকম একটা ভালো মানুষ হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয়, এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে, নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে, তখন কয়টা মেয়ে সহ্য করবেন? একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো। হ্যাঁ, আমার রাগ বেশি, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই। আমার রাগ এখন আরো বেশি হয়ে গেছে, আমার মেজাজ প্রচন্ড রকমের, মেজাজ আমার খিটখিটা হয়ে গেছে, ইদানিং আরো বেশি খিটখিটা হয়ে গেছে। আমি আমার গ্রামের ভাষায়, আমি 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 গ্রামের মেয়ে, অনেকে আবার বলেন যে হ্যাঁ গ্রামের মেয়ে তো, গ্রামের মেয়েদের ভাষা গরিব খ্যাত, গ্রামের মেয়ে, অনেক কিছু বলছেন। হ্যাঁ, সো আমার কথা হচ্ছে যে গ্রাম বাংলা, ঢাকা শহরের কতজন মানুষ ঢাকা বিলং করে, বেশিরভাগ মানুষ গ্রাম থেকে আসছে। আর গালি জানে না, এত সুশীল সাজেন কেন? গালি জানেন না? নিজের জামাইরে যদি, আপনার জামাইরে যদি কেউ বলে যে সেক্স করতে পারে না, তোমার স্যাটিসফাইড করতে পারে না, তখন গালি মুখ দিয়ে আসবে না? গালি কি আসবে নাকি আসবে না? আমারে তো খুব অশিক্ষিত মহিলা, শুনেন আমি বাংলায় অনার্স পাশ করা, হ্যাঁ 2016 সালে পাশ করছি, সো বাংলা ভাষা আমাকে শিখাইতে আসেন না। হ্যাঁ, তো আমার হাজব্যান্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে, নোংরা কথা বলবে, তখন আমার তাকে কি করা উচিত? আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোনো উত্তর দিইনি। আমি তখন জিনিসটা আমি আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইছি যে দেখেন আমার হাজব্যান্ডকে নিয়ে এরকম পোস্ট দিচ্ছে, কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি, কোনো গালি দিই নাই, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। আচ্ছা, এইসব চলতে থাকলো, তার মধ্যে কি হলো, তিনি হয়েছে তার পোস্টটা ডিলিট করে দিলেন। কিন্তু তিনি পোস্ট ডিলিট করছে, কিন্তু তিনি কিন্তু অফিসিয়ালি কোনো সরি বলেন নাই। আমার হাজব্যান্ড আজকে বেঁচে নাই, আল্লাহ এটার মানে বিচার অবশ্যই করবে। আজকে আমার হাজব্যান্ড বেঁচে নাই, আমার হাজব্যান্ডের মতো এইরকম একজন এইরকম একটা ভদ্র মানুষ, মানে আমার হাজব্যান্ড, আপনারা কেউ বলতে পারবেন, এখন 26,000 মানুষ দেখতেছেন, কোনোদিন আমার হাজব্যান্ড কোনো একটা মানুষকে রেগে যে কথা বলছে, কোনোদিন খারাপ কথা বলছে, কোনোদিন এই যে মানুষ এত কথা বলতো বুড়া, কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজব্যান্ডকে, কোনোদিন শুনছেন আমার হাজব্যান্ড কাউরে নিয়ে খারাপ কথা বলছে? বলে নাই, মানুষটা বলে নাই। আমি বলছি, আমার রাগ রাগ উঠতে যেত, আমি সহ্য করতে পারতাম না আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কিছু বললে, আমি দিতাম ঝাঁটার বাড়ি। কিন্তু আমার হাজব্যান্ড কোনোদিন কাউকে খারাপ কথা বলে না, কেউ বলতে পারবে না। শুধু ক্যামেরাই কেন, বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে, আমার হাজব্যান্ড কোনোদিন কারোর সাথে হাসি মুখ ছাড়া কথা বলতো না। সেই মানুষটাকে নিয়ে এইরকম একটা নোংরা পোস্ট দিছে। হ্যাঁ, তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই আমার হাজব্যান্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই ওই কথাটা। হ্যাঁ, কিন্তু আমি জানেন আমার মনের মধ্যে আমি কোনো প্যাচ রাখি না, আমার মনের মধ্যে কোনো ক্রিমিনালই নেই, আমি কোনো জিনিস পোষণ করি না। ঠিক আছে, তার মধ্যে আমার হাজব্যান্ড কি হলো, অসুস্থ হয়ে গেল, আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে গেল, তখন আমি ঠিক আছে, আমি ওমরা করতে আসছি, আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি, আমি তখন সব কিছু আমি তাড়াতাড়ি মানুষকে মাফ করে দিই। মানে আমি মনের মধ্যে কিছু রাখি না, আমার মনের মধ্যে কোনো কিছু রাগ উঠলে আমি ঠাস ঠাস করে যেমন বলে দেই, আমি আবার কাউরে মানে কোনো কিছু ভুলে যেতে মাফ করে দিত ঠাস ঠাস করে মাফ করে দিই। আমি ওই জিনিসগুলো আচ্ছা ঠিক আছে, লেট ইট গো, যা হয়েছে হয়েছে, শেষ। তো এবার যেটা হয়েছে, আমার হাজব্যান্ড যেদিন মারা গেছে সেদিন সে তার লাইভের ক্যাপশনে লিখছে আল্লাহ বিচার করছে।
তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমাকে আমার হাজব্যান্ডকে নিয়ে, সে বিভিন্ন রকমের ইঙ্গিতপূর্ণ কথা বলতো। আল্লাহ বিচার করছে মানে কি? আমার হাজব্যান্ড মারা গেছে, এটা আমাকে আল্লাহ বিচার করছে? তুমি আমার সাথে টক শোতে পারো নাই দেখা আমার হাজব্যান্ড মারা গেছে আর এটা আল্লাহ বিচার করছে? এটা কোনো মানুষের কথা হইতে পারে? আমরা তো শত্রুর এরকম চাই না, আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজব্যান্ডকে তাড়াতাড়ি নিয়ে নিক বা আল্লাহ আপনাকে বিধবা করে দিক, এটা চাই না। আল্লাহ আপনার হাজব্যান্ডকে আয়ু দেখ, আপনাদেরকে আয়ু দেখ, আল্লাহ আপনাদের ভালো করে। কিভাবে বলতে পারলেন যে আল্লাহ বিচার করছে আমার হাজব্যান্ডের মতো এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে? আজকে যদি আমার হাজব্যান্ডের জায়গায় অন্য যদি একটা ব্যাটা হইতো, তাহলে আপনার জামাই ওই ওই যে পোস্টটা লিখছিল, যে সেক্সুয়াল মানে হ্যারাসমেন্টমূলক যে পোস্টটা লিখছিল, তাহলে কোন ধরনের উত্তর দিত? মানে আপনি আপনার মানে আপনার জামাইয়ের মতো যদি আমার জামাই হইতো, তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো। তারপর আমার লোকটা মারা গেছে, আপনারা একটা সরি পর্যন্ত বলেন নাই, কিন্তু আমি আপনাকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু আপনি আবার লিখছেন যে আল্লাহ বিচার করছে। আল্লাহ 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 বিচার, আল্লাহ সবাইকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ যে কার বিচার কখন করবে, ইউ ডোন্ট নো। তারপরে আসেন আপনার এইবারের ঘটনাটা কেন শুরু হলো। আচ্ছা, এবার যে মানে রোজা আফরোজা আপু যার সাথে আপনার কাহিনী শুরু হয়েছে, তো রোজা আফরোজা আপু হচ্ছে আমার হাজব্যান্ডকে যেদিন আমি ব্যাংককে নিয়ে যাই, সেদিনও তিনি আমার সাথে ইউনাইটেড হসপিটালে ছিলেন, অনেক হেল্প করছেন আমাকে। আমার ওই দিন ডিজিএফআই এনএসআই ক্লিয়ারেন্স নেওয়া লাগছে, এইসব বিষয়ে আপু আমাকে অনেক হেল্প করছে। মানে ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক। উনি আমার মাকে মা ডাকছে, উনি আমার সাথে ব্যাংককে যেতে চাইছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি আমার মাকে মানে মা ডাকছে। মানে থাকে না একদম, মানে শি ইজ ভেরি ক্লোজ টু মি, মানে আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড। উনি আমার মাকে মা ডাকছে। সো উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছে, সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনী বাজাইছেন ওনার, মানে যেটা রোজা আফরোজাপুর ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে 3 ঘন্টার জন্য রেন্ট করে, কিন্তু উনি সেখানে শ্যুট করতে পারেন নাই। কারণ হচ্ছে উনি শ্যুট করার আগে আপনারা ওখানে ঝাঁপায় পড়ে ওই হেলিকপ্টারে আপনারা শ্যুট করে ফেলছেন আগে। তারপরে ডে লাইট চলে গেছে, উনি শ্যুট করতে পারেন না। উনি এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে ওনার কমপ্লেন, যেটা সংবাদ সম্মেলনে আপনি শুনছেন। তো রোজাপু যেহেতু কখনো কোনো দিন প্রেস কনফারেন্স করে নাই বা এগুলো ফেস করে নাই, তো উনি আমাকে রিকোয়েস্ট করলো যে তনি তুমি আমার সাথে প্রেস কনফারেন্সে থাকো। সো কিছু কিছু মানুষ থাকবে আপনার জীবনে, আপনার পরিবারের বা আপনার এমন কোনো বন্ধু থাকবে, এমন কোনো কাছের মানুষ থাকবে যে সে যখন আপনাকে কোনো কিছু বলবে, ইউ ক্যান নট সে নো, তাই না? আপনি কিন্তু নো বলতে পারবেন না। সো আমার ক্ষেত্রে মানে আমিও অবশ্যই, যেহেতু মানে তিনি আমার বোন, তিনি আমার মাকে মা ডাকছে, সো উনি একটা প্রেস কনফারেন্স করবে। আমার খেয়াল করে দেখবেন ওই প্রেস কনফারেন্স আমি জাস্ট আমার বাসায় পরা একটা ফ্রক পরা, আমার কোনো মেকআপ নাই, কিছু নাই, চুল টুল এলোমেলো, ওইভাবে আমি গেছি। এবং ওই প্রেস কনফারেন্সে যখন রোজাপু ওই ওনার যে লেখাটা বাংলাতে লেখা, যে অভিযোগটা যখন তিনি পড়তে নিছে, তো ওনার বাংলা পড়তে সমস্যা, উনি বাংলা পড়তে পারে না। তো সেই বাংলাটা আমি পড়ে দিছি ওনার হয়ে। সাংবাদিকরা বলতেছিল আপু উনি যেহেতু পড়তে পারতেছেন আপনি পড়ে দেন, আমি পড়ে দিছি। ওই বাংলাটা আমি পড়ে দিছি। পড়ে দেওয়ার পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে দিছি। আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিই নাই, মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার ব্যক্তিগত কোনো মতামতই নেই। উল্টো সাংবাদিকরা ওই দিন আমাকে খুঁচাইছে, জিজ্ঞাসা করছে যে ওনার ড্রেস সম্পর্কে, ওনার এই সম্পর্কে সে সম্পর্কে। আমি বলছি আমি ওনাকে দেখি না, আমার যেই জিনিসটা ভালো না লাগে বা যাকে আমার ভালো না লাগে সেটা আমি দেখি না, সেটা আমি ব্লক করে রাখি, এটা বলে আমি ইগনোর করছি। আমি বরঞ্চ ওখানে সাংবাদিকদের সাথে অন্য বিষয়ে, আমার শোরুম নিয়ে এটা সেটা নিয়ে অন্যান্য বিষয়ে কথা বলছি। ওনার বিষয়টা আমি টোটালি ইগনোর করে গেছি। হ্যাঁ, এখন আমি প্রেস কনফারেন্সে আমার বোনের যদি সমস্যা হয় বা আপনার বোনের সাথে বা আপনার কোনো কাছের বন্ধুর সাথে যদি সমস্যা হয়, আপনি কি বসবেন না তার পাশে? আপনি কি তার পাশে দাঁড়াবেন না? তো এখন ঘটনা হয়েছে এটাই যে রোজা আপু হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড বা আমার বোন, তার পাশে আমাকে বসতে হয়েছে বা আমি বসছি, তার সাপোর্টে বসে আমাকে থাকতে হবে যেহেতু সে আমার ফ্যামিলি ফ্রেন্ড। বাট আমি কিন্তু তাকে ওই প্রেস কনফারেন্সে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বা আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে আমি দিই নাই। আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন, আমি আমার কোনো ব্যক্তিগত মতামত সেই প্রেস কনফারেন্সে দিই নাই। আচ্ছা, এবার শেষ প্রেস কনফারেন্সের মানে এখানে ঝামেলাটা হয়েছে কার সাথে? ঝামেলাটা হয়েছে রোজা আপুর সাথে, তার ঝামেলা।
আমি হচ্ছে রোজাপুর বোন, তো সেখানে আমি ছিলাম। এলিয়েন এক্স ইফরাত, আপনার হাজব্যান্ড মারা গেছে, এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন, তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন। আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন, মজা নিতে খুবই পছন্দ করেন। এই যে আলভিয়া, 28 বছরের একটা মেয়ে, তার 28 বছরের হাজব্যান্ড মারা গেছে। মেয়েটাকে তার শ্বশুরবাড়ি থেকে তার হাজব্যান্ডের কবরে যেতে দিতেছে না, তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে, তার ছোট দুটা বাচ্চা আছে, সে লাইভের মধ্যে এসে হাও মাও করে কান্নাকাটি করতেছে। আপনারা এটা দেখে তারে খুব সিম্পিতি দিতেছেন, খুব মজা নিতেছেন, কিন্তু তার জীবনের সমস্যাটাকে আপনারা সমাধান করে দিয়ে আসছেন? গেছেন আপনারা তার জীবনের সমস্যার সমাধান করে দিতে যান নাই। আপনারা কি চান জানেন? আমি একটা মেয়ে, আমার কোম্পানিতে কয়েকশো এমপ্লয়ি, আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড। সো আপনারা কি চান? যে আমি আপনার মতো কিছু হিংসুটে মানুষজন কি চান জানেন? যে আমার হাজব্যান্ড মারা গেছে, এখন আমিও মারা যাই, আমার বাচ্চাগুলা এতিমের মতো বড় হোক, ফকিরের বাচ্চার মতো বড় হোক, এটা চাচ্ছেন না? আপনার কি চান? আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক, আমিও কান্নাকাটি করি লাইভে এসে, আমার কান্নাকাটি নিয়ে আপনারা কেটে কেটে আরো ভিউ বন্ধুরা, বানিয়ে করেন। আসলে সত্য মিথ্যা কি আপনারা যতটুকু আন্দাজ করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।